প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সিগনেচার স্ট্রোকস। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সাবস রাজ এস এর একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আমি ভাবতেও পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী আমিনুল ইসলাম আশিকের একক চিত্রকলা প্রদর্শনী ফেস অফ লাইফ। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী আমিনুল ইসলাম আশিক। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে এক্ষুনি, ফেস অফ লাইফ এই শিরোনামে আপনার প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে মের 19 তারিখ থেকে এবং এটা মের 25 তারিখ বা 27 তারিখ পর্যন্ত চলবে। একটু প্রদর্শনীটা সম্পর্কে শুরুতে জানি যে এই যে এতগুলো বছর ধরে আসলে প্রচুর যৌথ প্রদর্শনী আপনার করা হয়েছে, কিন্তু এতগুলো বছর পর কেন একক প্রদর্শনী করার চিন্তা করলেন? চারুকলার ভর্তি হওয়ার পর থেকেই আমি নিয়মিত জাতীয় প্রোগ্রাম এবং আন্তর্জাতিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে থাকি। দেশ বিদেশে অনেক এক্সিবিশন করেছি, প্রায় 250-এর মতো। তো এখন পর্যন্ত আমার একক প্রদর্শনী করা হয় নাই। আচ্ছা, এখন সময়টা একটু ঝিমানো, তো তাই আমি চাচ্ছিলাম যে একটু নিজেকে গতিশীল করার জন্য। অন্য কোনো প্রদর্শনীর এখন ব্যস্ততা নেই, তো তখন মনে হলো যে আপনার এখন একক প্রদর্শনীটা করা যেতে পারে বা সময়টাকে কাজে লাগানো যেতে পারে। ফেস অফ লাইফ এই ধরনের নামকরণ কেন? এই যে আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন বা আমি কোন পরিস্থিতিতে আছি, এটা আমরা মুখ দেখলেই আমরা অল্পতেই বলে দিতে পারি যে আপনার ভিতরকার অবস্থান, অথবা মানে কিছুটা হলে আমরা বুঝতে পারি। আসলে কি তাই? হ্যাঁ, অনেকটাই বলা যায় যে আমি কি দুঃখে আছি না কষ্টে আছি নাকি খুব আনন্দে আছি। আমার ভিতরকার যে একটা পরিস্থিতি বা আমার মানসিকভাবে আমি কিরকম পরিস্থিতি আছি, আমরা বলি না অনেককে যে কি ব্যাপার তোমার মুখ এত মলিন কেন। মানে জীবনের কোন পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেটা হয়তো মুখ দেখলে খানিকটা বোঝা যায়। আচ্ছা, ওই জায়গা থেকে কাজগুলো শুরু করা আর কি। ওটা আমার মাস্টার্সে এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আমি প্রথমে শুরু করি। আচ্ছা, এই যে প্রদর্শনী যে আপনি আয়োজন করবেন, এটা প্ল্যানিংটা কবে থেকে করলেন? প্ল্যানিংটা আসলে অনেক বছর ধরেই চলতেছিল যে কখন করব, কিন্তু নিজেকে গোছানোর ব্যাপার এবং অন্যান্য এক্সিবিশনের ব্যস্ততার কারণে এই বিষয়টা হয়ে ওঠে নাই। এখন যেহেতু একটু ব্যস্ততা কমেছে এবং একান্তভাবে নিজেকে সময় দেওয়ার একটা ব্যাপার হয়ে গেছে, তখন প্রদর্শনীটা। তাহলে প্রদর্শনীর জন্য করা যে কাজগুলো, মানে আমরা এখন প্রদর্শনীতে যে কাজগুলো দেখছি, সেই কাজগুলো কত বছর আগে থেকে করছেন? আমি তো 6-7-এ ভর্তি হয়েছি, তো শুরুর দিকের কাজগুলো একান্তভাবে দেই নাই। আমি একদমই এক্সপেরিমেন্টাল যখন থেকে শুরু করলাম, আমার যাত্রাটা যখন থেকে শুরু হইলো 2010 থেকে। মানে আপনি নিজের ধারায় যখন কাজ করা শুরু করলেন তারপর থেকে? জি, তখন থেকেই। আমি ইয়াংয়ে স্কাল্পচারে বেস্ট অ্যাওয়ার্ড পাইলাম যে আমার সারাদিনের এক্সপ্রেশন নিয়ে
যে ছবিগুলো তোলা হইলো আমার খুব মন খারাপ ছিল। তো তখন একটা বন্ধুর সাথে আমি ঘুরতে যাই এবং সে আমার বিভিন্ন এক্সপ্রেশনের ছবিগুলো সে তুলে এবং সেটাতে আমি একটা স্কাল্পচার করি। সেটাতে ইয়াংয়ে স্কাল্পচার বেস্ট অ্যাওয়ার্ড পাই 2012 সালে। আচ্ছা, তারপর থেকে এই কাজগুলো 12-র আগ থেকে মূলত 10 সাল থেকে আমি এক্সপেরিমেন্টের উপর বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করা শুরু করি এবং প্রদর্শনী কিন্তু একটাও মিস দিইনি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। এতগুলো বছরে মানে আপনার শিল্পী জীবনের এতগুলো বছরে তো প্রচুর কাজ হয়েছে। এখন যখন ফেস অফ লাইফের জন্য আপনি কাজ নির্বাচন করতে গেলেন তখন কোন বিষয়টা আপনার মাথায় কাজ করেছে? আমি কোনো পার্থক্য খুঁজে পাইলাম না আমার এত বছর জানিতে। একই রকম ধারায় আমি দেখি চলতেছি, তো মনে হইলো যে না, এর মধ্য থেকে কিছু সকল ধরনের মাধ্যমে তো কাজ করছি, আমার মাধ্যমের বিষয়ে কোনো আমি ভাবি না। আমি যখন যে মাধ্যমটা দরকার এটা আমি শিখে নিই, কিন্তু কনসেপ্টটা থ্রো করাটাই আমার মূল উদ্দেশ্য থাকে সবসময়। মানে আপনার যেই বক্তব্য আপনি উপস্থাপন করতে চান সেটার প্রতি নজরটা বেশি থাকে। জি জি জি। আচ্ছা, এখন শুধু ভাস্কর্য না, আমি সকল মাধ্যমে কাজ করি, যেমন পেন্টিং, প্রিন্টের মধ্যে আবার উডকাট, এচিং, অ্যাপ্লিক, ট্যাপেস্ট্রি, সিরামিক্স, সকল মাধ্যমে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং করতেছি। আচ্ছা, এখানে এই শিল্পকর্ম প্রদর্শনীতে মানে ফেস অফ লাইফে যে কাজগুলো আছে সেখানে স্কাল্পচার আছে, আবার ড্রয়িং আছে, ভিডিও আর্ট আছে। মূলত যে কোনো একটা প্রদর্শনী মানে কি সমাজের জন্য কিছু একটা বক্তব্য উপস্থাপন করা। এই প্রদর্শনীর মাধ্যমে আসলে মানুষ কি জানবে বা কি বুঝবে? বিষয়টা হলো আমাদের প্রত্যেকেরই এক একটা অবস্থান আছে। ধরেন আপনি একটা অবস্থানে আছেন, আমি একটা অবস্থানে আছি, বা আমাদের সমাজে প্রতিটা মানুষেরই অবস্থান আছে। আমি রাস্তায় দুজন ভিক্ষুককে দেখলাম ইয়ে করতে, জায়গা নিয়ে ঝগড়া করতে দেখলাম, যে তুমি কেন এখানে বসছো, এটা তো আমার জায়গা ছিল, তুমি কেন আমার জায়গায় বসলা। এই যে অবস্থানটার জন্য লড়াই। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে যে মাই আর্ট ইজ আ মিরর অফ দ্য হিউম্যান স্ট্রাগল বিটুইন নেচার অ্যান্ড সেলফ ইমোশন অ্যান্ড অ্যাম্বিশন, সার্ভাইভাল অ্যান্ড পাওয়ার, তাই না? জি, বিষয়টা ভীষণভাবে কানেক্ট করে। আমি একটু জানতে চাইবো যে এই বিষয়টি উপস্থাপন করার জন্য আপনি অনেক রকম মিডিয়াম ইউজ করেছেন, স্কাল্পচার বা ড্রয়িং। কি মনে হচ্ছে যে কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কারণ আপনি তো ভাস্কর্যে আসলে লেখাপড়া করেছেন। রিয়েলিস্টিক প্র্যাকটিস করতে যে আমার মনে হয়েছে যে এটার কত দূর যাওয়া যায়, এটাও যে বিষয়টা সহজ তা না। মানে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বা অনেক গবেষণার মধ্যে দিয়ে কিন্তু এটা যেতে হয়। মাধ্যম ভিত্তিক জায়গাগুলো তো গবেষণার ব্যাপারে আছেই, সেই সাথে কনসেপ্টটাকে যেহেতু থ্রো করতেছি ওইটা আরো বেশি গবেষণা করার। হ্যাঁ, তো আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। আচ্ছা, কি রকম মানে পড়াশোনাটা কি? পড়াশোনাটা হলো যে আমার কাজে দেখবেন যে সকল ধারায় বহমান। হ্যাঁ, সমসাময়িক নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আছে না না না। আপনি তো চারুকলা, তো আপনি ইজমগুলো পড়েছেন, সকল ইজমের টাচ আমার এক্সিবিশনে পাবেন। আচ্ছা, ফেস অফ লাইফ প্রদর্শনী শুরু হয়েছে 19 মে থেকে। সেদিন নিশ্চয়ই এটার ওপেনিং সেরেমনি ছিল। কেমন ছিল সবকিছু মিলিয়ে? অসাধারণ, যেটা আসলে আমি প্রত্যাশাও করে দিই যে এই সময়ে এত ভালো একটা ওপেনিং হবে এবং জমকালোভাবে হয়েছে আমাদের লেকচার থিয়েটারে। আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রভিসি স্যার, তারপর আমার সরাসরি শিক্ষক হামিদুজ্জামান খান স্যার। হামিদ স্যারের সাথে আমার অনেক গল্প আছে। একবার হয়েছে আমি একটা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলাম, স্যার দিতে পারে নাই, যে কারণে স্যারের ওই বিষয়টা খুব মনে আছে এবং আমাকে উপস্থাপনার সময় সে বলল যে, মানে স্যার বক্তব্য দেওয়ার সময় বলল যে, আশিক তোমাকে আমি দিতে চাইছিলাম কিন্তু ওটা দিতে পারিনি, পরবর্তীতে আমি তোমাকে বলছিলাম তুমি এর চেয়ে বড় পুরস্কার পাবে, সেটা তুমি পেয়েছো। আচ্ছা, সেই পুরস্কারটা কি ছিল? এটা ইয়াং এ বেস্ট অ্যাওয়ার্ড পাইলাম। ও আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে আর্টিস্ট হতে চেয়েছিলেন? ছোটবেলা থেকে আর্টিস্ট হইতে চাওয়া বা আমি একটু অন্যরকম ছিলাম, মানে অন্যদের মতো না, গতানুগতিক না আর কি। যেমন আমার মূলত মোস্তফা মনোয়ার স্যারের ওই মনের কথা দেখতাম। আমাদের তো আর্ট স্কুল ছিল না ওইখানে, আমার মাদারীপুরের শিবচরে, তো এখানে কোনো আর্ট স্কুল ছিল না। আমি ওই প্রোগ্রামটা দেখতাম, তো বইয়ের ইলাস্ট্রেশন ড্রয়িং করার চেষ্টা করতাম, তারপর কার্টুনগুলো আঁকার চেষ্টা করতাম। এই ক্লাস 5-এ রবীন্দ্রনাথ নজরুলের ছবি যখন আঁকলাম তখন স্যাররা খুব অ্যাপ্রিশিয়েট করলো। এভাবে আস্তে আস্তে আমার ক্লাসে সেটা ক্লাস 5-এ। ক্লাস 5-এ তো অনেক ছোট তাহলে। হ্যাঁ, ওই সময় পোর্ট্রেট করা যেত অনেক ডিফিকাল্ট। জি, এই তো আর কি, মানে একটা ব্যাপার ঘটে গেছে।
আমার স্টুডিওতে কাজ করে সলোমন বলে যে ভাই আপনি তো এমনভাবে ঢুকছেন আর্টের মধ্যে, আপনার মৃত্যু ছাড়া তো আর, আপনি যখন মারা যাবেন তখনই কেবল আপনি আর্ট ছাড়তে পারবেন, তাছাড়া পারবেন না। শিল্পী তো এমনই হয় না, শিল্পীর আসলে যাত্রাটাই মানে শিল্পী হয়ে ওঠার যে একটা প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে যে চারুকলায় ভর্তি হওয়া বা আর্টিস্ট হওয়া, পরিবারে তো এমন থাকে যে সবাই বাবা মা চায় যে একটা নিশ্চিত একটা জীবন যেখানে আসলে আর্থিক কোনো সংকট থাকবে না বা কোনো কিছু থাকবে না। যখন আপনি আর্ট কলেজে ভর্তি হলেন বা চারুকলায় ভর্তি হলেন তখন কি বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন? হ্যাঁ, বাবা মা যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। পাশাপাশি আমার বড় ভাই এনাম উনি গ্রিসে আছেন। হ্যাঁ, তো উনি হয়েছেন আর কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ও গান গাইতো আর আমি ছবি আঁকতাম। এইটা আমাদের মধ্যে একটা কম্পোজিশন ছিল। তখন থেকেই আর কি ব্যাপারগুলো ঘটে গেছে। আর চারুকলায় ভর্তি হওয়ার পর থেকে 6-7 যখন আমি ভর্তি হইলাম, আমি প্রতিদিন 6টায়, আপনি জানেন কিনা, আমি কিন্তু 6টা থেকে 7টার মধ্যে চারুকলায় চলে যেতাম। আচ্ছা, হ্যাঁ অনেক সকালে। হ্যাঁ, অনেক সকালে। তো আমাদের ক্লাস শুরু হইতো 10টায়। হ্যাঁ, মানে আমার বন্ধু বান্ধব বা ইয়ারমেটরা আসার আগেই আমার 4 ঘন্টা ক্লাস কিন্তু হয়ে যেত। তারপর আবার 4 ঘন্টা ক্লাস করতাম তাদের সাথে। তারপর আবারও ক্লাস করতাম। শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছেন চারুকলায়? শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষাগুরু প্রফেসর হামিদুজ্জামান খান স্যার, তারপরে লালক সেলিম ম্যাডাম, কাউসার হাসান স্যার, টগর স্যার, তারপর ডিউক স্যার, মুকুল স্যার, মিতু ম্যাডাম, ওনাদেরকে পেয়েছি। শিল্পীরা তো কাউকে না কাউকে দিয়ে প্রভাবিত হয় বা তার পারিপার্শ্বিক পুরো অবস্থাই আসলে প্রভাবিত করে একজন শিল্পীকে, কিন্তু তারপরে থাকে না কিছু কিছু শিক্ষকের একদম ডিরেক্ট একটা ইফেক্ট থাকে, সেটা কি কারোর জন্য আছে কিনা আপনার? ইফেক্ট বলতে কি, আমার সকল শিক্ষকই আমাকে অত্যন্ত আদর করতেন, যে কারণে আমি যে শিক্ষাটা পেয়েছি এটা অসাধারণ ছিল। মানে সবার সমন্বয় ছিল। আর একটা ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছি। হ্যাঁ, তো এইটা একটা বড় ব্যাপার ছিল যে সকল টিচার যদি ওইভাবে শিক্ষাদান না করতেন বা আমাকে যদি ওইভাবে টেক কেয়ার না করতেন, তাহলে কিন্তু আমি এত ভালো রেজাল্ট করে বের হইতে পারতাম না। তা তো অবশ্যই, এবং নিজের প্রচেষ্টা বা পরিশ্রম, মেধা এগুলো তো অবশ্যই ছিল। আর চারুকলার পরিবেশটা তো আছে। হ্যাঁ, আর চারুকলার আরেকটা ব্যাপার হচ্ছে সিনিয়রদের ব্যাপার। হ্যাঁ, যে আমাদের আড্ডায় গল্পে বিভিন্নভাবে কনসেপ্টে ডেভেলপ করা, এটাও সিনিয়রদের কাছে আমি আজীবন জানি। শিক্ষকের কাজ করতে করতে শেখা, সিনিয়র এসে শিখিয়ে দেওয়া যাওয়া, এই ব্যাপারটাও প্রভাব ফেলে। দেশে এবং দেশের বাইরে আপনার প্রচুর এক্সিবিশন হয়েছে, দেশের বাইরের এক্সিবিশনগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। 2012-তে আমি বৃত্ত আর্ট ট্রাস্টের স্টুডেন্ট রেসিডেন্সিতে অ্যাপ্লাই করি। এটা একটা অ্যাওয়ার্ড ছিল। রেসিডেন্সি মানে একটা অ্যাওয়ার্ড। তো এখানে ঢাকা থেকে আমি সিলেক্ট হই, আর চিটাগং থেকে সোহরাব জাহান, উনি এখন চিটাগং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছেন। তো এইখানে একটা বড় চেঞ্জ আসে আমার কাজের মধ্যে। নেপালে 1 মাসের রেসিডেন্সি করি, নেপাল আর্ট কাউন্সিল এক্সিবিশন হয় এবং দেশি বিদেশি অনেক আর্টিস্টদের সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়। তো কাজের এক্সচেঞ্জটা ওখান থেকে আরেক ধরনের এক্সপ্লোর হওয়া শুরু হয়, লেভেল আপ হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি বাংলাদেশে ফিরে তো মাস্টার্স কমপ্লিট করলাম, আবারও জাতীয় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলাম, আন্তর্জাতিক প্রোগ্রামগুলোতে দেওয়ার চেষ্টা করলাম। তারপর 2015-তে আবার জাপানে একটা রেসিডেন্সি পাই, আচ্ছা, 3 মাসের। ওইখানে যে আরেক ধরনের এক্সপ্লোর হয় আমার কাজের, যে কাজের ফিনিশিং কিভাবে দেওয়া যায়, কাজের কতটা দক্ষ হলে ফাইন টিউনিং হয়, তারপরে আপনার কাজকে একটা ভ্যালুয়েবল জায়গায় কিভাবে পৌঁছানো যায় বা নিজের সেফটি মেনটেন করে। আমাদের কাজগুলো তো সবই ধরেন যে আমরা যেই কাজই করি বা আর্টওয়ার্ক করি, খুবই রিস্কি একটা মিডিয়াম বলা যায়। তো এই জায়গা থেকে কিভাবে নিজেকে সেভ করা যায় এবং কাজকে কাজ হিসেবে প্রেজেন্ট করা, আরো ওয়াও করে তুলে ধরা আর কি। হ্যাঁ, ওই ব্যাপারগুলো জাপানে খুব কাজে দিচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু ভাস্কর্য বিভাগে পড়েছেন, কিন্তু আপনার কাজে আসলে বিভিন্ন মাধ্যম আছে। মানে কেন মনে হয় আপনার যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা, মানে ইনস্টলেশন আর্ট বা ভিডিও আর্ট, ড্রয়িং, মানে এইগুলো কেন আপনার কাছে মনে হয় যে জরুরি? পাশ করার পরে তো আমার কোনো বাউন্ডারি নেই। আমার ইচ্ছা হলো, আমি একটু আগে বললাম যে আমার কনসেপ্টটাকে থ্রো করা, আমি কি বলতে চাচ্ছি, আমার কাজের মাধ্যমে আমি কি বলতে চাচ্ছি, তখন যেই মাধ্যমটা আমার প্রয়োজন তখন সেই মাধ্যমটা আমি শিখে নিচ্ছি। তারপর 2015-তে যখন বৃত্ত আর্ট ট্রাস্টে জয়েন করি, বৃত্ত আর্ট ট্রাস্ট ইন্টারন্যাশনালি অনেক ধরনের
কাজ করে। মাহবাই আমার শিক্ষাগুরু, হ্যাঁ, ওইখানে যে আমি আরেকটা একাডেমি পাই। আচ্ছা, তো এই যে কাজের পরিবর্তনগুলো আসা, শেখার যে পরিবেশটা বা পরিসরটা সেটা ধীরে ধীরে বেড়েছে। জি জি। এখন পর্যন্ত কতগুলো মিডিয়ামে আপনি কাজ করেছেন? মাধ্যম তো গুণী নাই, মানে আমাদের ভিজুয়াল আর্টের যত মাধ্যম, আমাদের চারুকলা ভিত্তিক যত মাধ্যম আছে, আমি সকল মাধ্যমে কাজ করি। কোন কোন মাধ্যম? যেমন পেইন্টিং, প্রিন্ট, হ্যাঁ, ওরিয়েন্টাল, তারপরে ক্রাফটস, সিরামিক্স, হ্যাঁ, সকল মাধ্যমে। গ্রাফিক ডিজাইন তো আমরা করি। ছবি আঁকলাম বা এক্সিবিশন করলাম শুধুমাত্র তো সেটাই নয়, এখানে যেহেতু একটা জীবিকার বিষয় আছে এবং আপনি একজন ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, সুতরাং জীবিকার ওই জায়গাটা আসলে আপনি কিভাবে ব্যালেন্স করেন, বা এই যে আর্ট সেল করা, সেখানে একটা মার্কেটিং এর ব্যাপার আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান? এইটা হচ্ছে একটু ডিফিকাল্ট আছে, আবার হয়ে যায়। কাজ করতে থাকতে, মানে কাজে দীর্ঘদিন ধরে কাজের মধ্যে থাকতে থাকতে একটা ব্যাপার হয়েছে যে কোনো না কোনোভাবে এটা হয়ে যাচ্ছে, যে এখন হচ্ছে না, আবার হয়ে যাচ্ছে হুট করে। মানে এটা অনেকটা বলা যায় কাকতালীয়ভাবে আমার জীবনটা চলে যাচ্ছে। আচ্ছা, কাকতালীয়ভাবে চলে যাচ্ছে। আমি আসলে জানি না তো আমার এখন এই কাজটা কি সেল হবে না কি হবে, বা এক্সিবিশনে কয় টাকা সেল হবে, বা ওই এক্সিবিশনে কয় টাকা সেল হবে, আমি কিছুই জানি না, কিন্তু হয়ে যাচ্ছে। এমনি কি চিন্তা আছে, মানে কিভাবে কাজ করবেন, এখন যেভাবে কাজ করছেন এটার মধ্যেই থাকবেন কিনা, সামনে দেশের বাইরে অন্য কোথাও যাবার পরিকল্পনা আছে কিনা, কি ভাবছেন আসলে? আমি দেশের বাইরে যাব কিনা বা এটা সময় বলে দিবে, আসলে কি করব না করব এটা সময় বলে দিবে। তেমন কোনো পরিকল্পনা নেই। আমি স্টুডিও প্র্যাকটিস করি, যেহেতু জব করি না, ফুল টাইম ফ্রিল্যান্স আর্টিস্ট। আমি সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা, রাত 8টা পর্যন্ত আমি স্টুডিওতে সময় পার করি প্রতিদিন, প্র্যাকটিসের মধ্যে দিয়ে কাটাই। এখন তো আপনি যেমনটা দেশের বাইরে অনেক শো করতে গেছেন, অনেক এক্সিবিশন করতে গেছেন, আমাদের দেশের অনেক শিল্পী তো আসলে যাচ্ছে, কি কোথায় আপনার মনে হয় যে দেশের বাইরে যারা কাজ করছে তাদের কাজের সাথে আমাদের দেশে আর্টিস্টদের কাজের পার্থক্য তো অবশ্যই আছে, কালচারাল ডিফারেন্সেস যেহেতু থাকবে, সুতরাং পার্থক্য থাকবে, কিন্তু সেটাকে আসলে কীভাবে তারা প্রেজেন্ট করছে, ওই জায়গাতে আমাদের আসলে করণীয়টা কি, আমরা কোথায় কোথায় কাজ করতে পারি, কিভাবে নিজেদের ইমপ্রুভমেন্ট আরও বেশি করতে পারি? স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ হলো যে যদি নিজেকে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে সে বিশ্বাস করে বা নিজেকে উপস্থাপন করতে চায়, সেক্ষেত্রে তাকে পরিশ্রম করতে হবে, এবং জাতীয় প্রোগ্রামগুলো তো অবশ্যই মিস করা যাবে না, এগুলো তো অবশ্যই কাজ দিতে হবে, হ্যাঁ, পার্টিসিপেট করতে হবে, আন্তর্জাতিক প্রোগ্রামগুলো তো অ্যাটেন্ড করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। হোক বা না হোক, আমার কাজ যেমন একবার ন্যাশনালে হয় নাই, পরের বার ন্যাশনালে হইলো, অ্যাওয়ার্ড পাইলাম এবং কিনেও নিল। মানে কাজ আসলে লেগে থাকতে হবে, কিন্তু এই ডেডিকেশনটা মানে একটু কঠিন মনে হয়, যে কারণ জীবনের একটা চাহিদা আছে, সুতরাং সেই চাহিদার পাশাপাশি নিজের ওই ডেডিকেশন ফুললি দেওয়াটাও একটু মনে হয় কোথাও না কোথাও চ্যালেঞ্জিং। তারপরও শিল্পীরা যেভাবে কাজ করে যাচ্ছে, আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করি। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনার সমস্ত শিল্পী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সম্মানিত করার জন্য। আপনাদের এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।